আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায় ছিলাম, তাই না? দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়তেছিলাম বাংলাদেশে ব্যবসা পরিবেশ উপাদান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম লাইবা। তো বাংলাদেশে ব্যবসা পরিবেশে স্পেসিফিক যে উপাদানগুলো বা যে পরিস্থিতি কন্ডিশন সেগুলো সবকটা পড়া হয়নি। গত ক্লাসে আমরা কতটুকু রাজনৈতিক পরিবেশ পর্যন্ত পড়ছিলাম? অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদান পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, সামাজিক পড়া হয়েছে তো জান্নাত? সামাজিকটা পড়ছিলাম, রাজনৈতিকটাও পড়ছিলাম, মনে নাই? তাহলে মনে হয় ভুলে গেছি। আচ্ছা, অন্য কারো মনে আছে? আর কে ছিল গত ক্লাসে? ফারজানা ছিলা? ফারজানা গত ক্লাসে ছিলে? 219 রোল। ফারজানা শুনতে পাচ্ছ? হ্যাঁ, গত ক্লাসে কতটুকু পড়া হয়েছে একটু বলো তো। আমরা কি রাজনৈতিক উপাদান পর্যন্ত পড়ছিলাম? জি ম্যাম, রাজনৈতিক উপাদান পর্যন্ত পড়া হয়েছিল। আচ্ছা, আমি কি, হ্যাঁ রাজনৈতিক উপাদান পড়ছিলাম। প্রযুক্তিগত উপাদান এটা কি পড়া হয়েছিল? হ্যাঁ, এটা পড়া হয়নি। লাইবা তো ছিল। হ্যাঁ, লাইবা কি মনে হয় কতটুকু পড়ছিলাম লাইবা? রাজনৈতিক উপাদান পর্যন্ত ম্যাম পড়া হয়েছে ম্যাম। আজকে প্রযুক্তিগত উপাদান। সেটাই, আমারও সেটাই মনে হচ্ছে। আচ্ছা, সবার কাছে বই তো আছে এই এখন, মানে আমরা যতদিন ক্লাস করতেছি বা অনেকদিন ক্লাস হচ্ছে, তো সবার কাছে তো বইটা থাকার কথা। যখনই পড়ো তখন সামনে বই আরেকটা পেন্সিল নিয়ে বসবা, ঠিক আছে? কারণ কি পড়া হচ্ছে জাস্ট একটু দাগায় রাখলেও কিন্তু অনেকটা আগায় যায়। লাস্ট পর্যন্ত ম্যাম আমি দাগাই রাখছিলাম। হ্যাঁ, এর জন্যই লাইবার মনে আছে, ফারজানার মনে আছে, কিন্তু জান্নাত দাগায় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জান্নাত দাগায় নাই, সো এর জন্য জান্নাতের মনে নেই, মনে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবাই একটু মনে করে অ্যাটেন্ডেন্সটা দিও। হ্যাঁ, আচ্ছা, পড়া শুরু করার আগে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হলো মানে আগামী মঙ্গলবার আমাদের কি সেকেন্ড পেপারের ক্লাস আছে, তাই তো? তাই না? হ্যাঁ, তো সেকেন্ড পেপার ক্লাসটা আমি মঙ্গলবার নিতে পারতেছি না, একটু সমস্যা আছে আমার। হ্যাঁ, তো এখন এইটা কি করলে ভালো হয়? এই ক্লাসটা কি পরবর্তীতে দেখা যায় বৃহস্পতিবার বা শুক্রবার তোমরা করতে করলে ভালো হয়, নাকি ইউটিউবে আমি একটা ভিডিও আপলোড করে দিয়ে দিব? নো ম্যাম, বৃহস্পতিবারে দেন। বৃহস্পতিবার ক্লাস মানে জুম ক্লাস করতে চাচ্ছ? ইউটিউবে ভিডিও দিব না? আচ্ছা, ম্যাম ইউটিউবে আপলোড না করে আমাদের যদি জুম ক্লাসটাই বৃহস্পতিবার দিন না হয় তাহলে ম্যাম বেটার হয়। আচ্ছা ম্যাম জুমে কোশ্চেন আমরা করতে পারি, বাট ইউটিউবে দেখে ম্যাম ওরকম হয় না। আচ্ছা, পরে ঠিক ম্যাম আছে, করাও হয় না। হ্যাঁ বুঝতে পারছি। সো যেহেতু মনে হচ্ছে যে দুইজন বললা যে জুম ক্লাসই ভালো হয়, তাহলে বৃহস্পতিবার কখন তোমরা ক্লাসটা করতে পারবে একটু বলো তো, কখন করলে তোমাদের ভালো হয়? মিস 11টা থেকে 11টা বাজে। আচ্ছা, হ্যাঁ ইভন ম্যাম তো তোমাদের বৃহস্পতিবার মনে হয় একটা ক্লাস নেন, ফিনান্স ক্লাস নেন না? হ্যাঁ, ওইটা কখন হয়? কখন হয় এটা? 10টা বাজে। 10টা বাজে। তাহলে আমি 11টা বাজে তোমাদের ক্লাসটা নেই, মনে থাকবে তো? ম্যাম, সমস্যা হবে না তো? নো ম্যাম। এইটা নিজেরা মনে রেখো, কারণ মঙ্গলবার দিন আর ক্লাসে জয়েন করার দরকার নেই। বৃহস্পতিবার 11টা বাজে তোমাদের সাথে আমার ক্লাস হবে, ঠিক আছে? আর আমার হয়ে কে করবে? মরিয়ম তোমাদের যে পার্সোনাল গ্রুপটা আছে ওইটাতে একটু ছোট্ট করে লিখে দিও যে মঙ্গলবারের ক্লাসটা বৃহস্পতিবার সকাল 11টা বাজে হবে, যেন সবাই একটু নজরে করে, ঠিক আছে? মরিয়ম পারবে? আমি ক্লাস শেষ হলে ম্যাম লিখে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দরকার নেই, অনেক টাইম আছে, আজকে টাইম আছে, কালকে টাইম আছে, দিও। শুধু মঙ্গলবারের আগে দিলেই হবে। যে বৃহস্পতিবার দিন মানে 11টা বাজে ক্লাসটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার ক্লাসটা মানে মঙ্গলবারের ক্লাসটা আমরা হলো বৃহস্পতিবার 11টা বাজে নিব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পড়াশোনা চলে যাই, অনেক কথাবার্তা হয়ে গেছে। সো এখন পড়াশোনা। হ্যাঁ, আচ্ছা, প্রযুক্তিগত উপাদান আমরা বাংলাদেশের ব্যবসা পরিবেশ সম্পর্কে পড়তেছিলাম। আমাদের যে মেইনলি ম্যাক্রো এনভায়রনমেন্ট মানে সামষ্টিক। এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের কি আমাদের যে ম্যাক্রো এনভায়রনমেন্ট মানে সামষ্টিক পরিবেশের উপাদানকে আমরা 6টা ক্যাটাগরিতে তো ভাগ করছি, এটা তো সবাই জানি।
এটা তো সবাই জানে জি যে ম্যাম। 6টা ক্যাটাগরি আছে, সেই 6টা ক্যাটাগরিতে অনেকগুলো উপাদান পড়ে যায়, তো সেগুলো কোনটা কি মানে আমাদের বাংলাদেশের অবস্থা কি সেগুলো আমরা পড়তেছিলাম। সো এখন আমরা দেখবো যে আমাদের দেশে প্রযুক্তিগত উপাদান মানে ব্যবসা করার জন্য প্রযুক্তিগত উপাদানগুলো কতটা কি বলে অনুকূল বা ভালো বা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আচ্ছা দেখো, আমি পড়বো না অন্য কেউ পড়বে? কে পড়বে? লাইবা পড়ো তো, লাইবা কখনো পড়ো না, আজকে পড়ো, আমি পড়ি। আজকে লাইবা আগে পড়ো, সবাইকে পড়তে দিবো। ওকে হ্যাঁ ম্যাম। প্রযুক্তিগত উপাদান। বর্তমান তীব্র প্রতিযোগিতার বাজারে উন্নত প্রযুক্তি ব্যবহার ভিন্ন কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে উন্নত প্রযুক্তির ব্যবহার এখনো সীমিত। অধিকাংশ শিল্প কারখানায় পুরনো প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহারের কারণে আমাদের প্রতিযোগিতার সামর্থ্য কম। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার মান ততটা সমৃদ্ধ নয়। প্রযুক্তি উন্নয়নে যে ধরনের গবেষণার প্রয়োজন তাও এখানে অপর্যাপ্ত। অর্থনৈতিক দুর্বলতার কারণে উন্নত প্রযুক্তি আমদানিও কাঙ্ক্ষিত মানে হচ্ছে না। কিছু কিছু কর্পোরেট বড় প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তির ব্যবহারে যত্নবান। বহুজাতিক কোম্পানি ও দেশীয় কিছু কর্পোরেট বড় প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। বাংলাদেশের কৃষির ক্ষেত্রে অভাবনীয় উন্নতি পিছনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, কৃষি প্রতিযোগিতার উন্নয়নে ভূমিকা রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রেও উন্নতি ঘটছে। দেশের ব্যবসায়ের পরিস্থিতি প্রত্যাশিত ধারায় এগুলো প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন ঘটবে, এটা নির্দ্বিধায় বলা যায়। খুব সুন্দর করে পড়ছে লাইবা, আমার খুব ভালো লাগছে। আচ্ছা দেখো, আমাদের দেশে প্রযুক্তিগত উপাদান যেটা মানে প্রযুক্তির ব্যবহার ব্যবসার ক্ষেত্রে বা শিল্পের ক্ষেত্রে ততটা উন্নত না। হ্যাঁ, কারণ আমাদের যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় বা যে মেথড বা প্রসেস গুলো ব্যবহার করা হয় উৎপাদন করার ক্ষেত্রে এটা অনেকটা ব্যাকডেট, আপডেট করা হয়নি। মানে আমাদের কিন্তু প্রতিনিয়ত বিজ্ঞান দ্বারা অনেক কিছু সারা বিশ্বে আবিষ্কার হচ্ছে, এবং সেগুলো কি আমরা ব্যবসায়ীরা মানে যারা ব্যবসা করে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা তারা কিন্তু বিভিন্ন প্রযুক্তি বা মেথড বা ধরন প্রসেস সেগুলো কিন্তু উৎপাদন করার ক্ষেত্রে বা ব্যবসা করার ক্ষেত্রে ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক অবকাঠামো দুর্বল, আমাদের কিন্তু অত টাকা পয়সা নাই, আমাদের সেভিংস অত নাই, ইনভেস্টমেন্ট অত হচ্ছে না। আর উন্নত প্রযুক্তি ব্যবহার করতে গেলে কি লাগবে? টাকা লাগবে। কারণ মানে ভারী যন্ত্রপাতি কিনতে হলে তো টাকা লাগবে, বা আমাদের যে সিস্টেম গুলো আছে প্রসিডিওর প্রসেস গুলো সেগুলো মানে ব্যবহার করার জন্য তো টাকা পয়সা লাগবে। ব্যবসা প্রতিষ্ঠানের পুরো গঠনটাই তো একদম চেঞ্জ করে ফেলতে হবে যদি আমরা প্রযুক্তি ব্যবহার করতে চাই, তাই না? তো এগুলো করতে কি টাকা পয়সা লাগবে। সো আমাদের যেহেতু অর্থনৈতিক সামর্থ্যটা কম, সো আমরা প্রযুক্তি মানে ব্যবসায়ের ক্ষেত্রে মেইনলি বলা যায় শিল্পের ক্ষেত্রে তেমন একটা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারতেছি না। বাট গুটি কয়েকটা যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে কর্পোরেট গুলো আছে সেগুলো কিন্তু এখন কিন্তু প্রযুক্তি ব্যবহার করতে চাচ্ছে, ঠিক আছে, ইনভেস্ট করতেছে। তো এর জন্য মনে করো যে ওরা কিন্তু উৎপাদন অনেক বেশি করতে পারতেছে, ওদের উৎপাদনের পরিমাণও কিন্তু দেখা যায় যে ক্ষুদ্র কুটির শিল্প তুলনায় অনেকটা বেশি। আর তুমি যত বেশি উৎপাদন করতে পারবা তোমার কি পার ইউনিট কস্ট কমবে, পার ইউনিট কস্ট কমবে না? উৎপাদন বেশি হলে একটা লিমিটেড মাত্রায় যদি তুমি উৎপাদনটা বাড়ায় যেতে পারো তাহলে কিন্তু তোমার কস্ট কমবে, ঠিক আছে? সো এই যে কস্ট যদি কমে যায় তাহলে কি তুমি কি অল্প দামে মানে তুমি তোমার প্রতিযোগিতার তুলনায় অল্প দামে কিন্তু বাজারে প্রোডাক্ট গুলো ছাড়তে পারবা। এটা তো জানি, আমরা তো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনে পড়তেছি, গুলো পড়ছি না? হ্যাঁ, তো যদি এটা হয় তাহলে মনে করো যে প্রতিযোগিতা টিকে থাকো সহজ হবে বা সম্ভব হবে যদি আমরা প্রযুক্তির ব্যবহার করি, ঠিক আছে? এই যে দেখো এখন ইদানিং না, লাস্ট ওই যে রানা প্লাজা ধসের পর আমাদের কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা ধস নামছে। কারণ শুধুমাত্র মানে প্রযুক্তি তেমন একটা ব্যবহার নাই, তারপর মানে যে কর্ম পরিবেশটাও তত ভালো ছিল না। বাট এখন কিন্তু আস্তে আস্তে উন্নত করতেছে, ঠিক আছে, আস্তে আস্তে ভালো হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রেও ভালো হচ্ছে। আর আমাদের বাংলাদেশে যে কৃষি গবেষণা হয়, এই যে বিভিন্ন জাতের নতুন নতুন পাটের যে জিনোম আবিষ্কার হয়, ধানের ধরন আবিষ্কার হয়, ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের সবজি, ফুলকপি, কলা, বেগুন, এগুলোর যে অনেক ধরনের নতুন নতুন টাইপ জিনেটিক কি বলে জেনেটিক কোডিং এর মাধ্যমে বা এটা ইভলিউশনের মাধ্যমে কিন্তু অনেক ধরনের নতুন নতুন উন্নত জাতের সবজি বা ফসল ফলানো সম্ভব হচ্ছে, ঠিক আছে? তো এর কারণে আমাদের কিন্তু কৃষিক্ষেত্রে উন্নত হচ্ছে, আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, ঠিক আছে? বাট
শিল্পের ক্ষেত্রে এখন আমরা ব্যাকডেটেড, বাট আমাদের আস্তে আস্তে উন্নত হবে যদি আমরা কি অর্থনীতিটা স্টেবল করতে পারি, ভালো করতে পারি, তাহলে আমাদের প্রযুক্তিগত উপাদানগুলো ভালো হবে। সবকটার সাথে লিঙ্কড। বুঝতে পারছি? বুঝতে পারতেছি এগুলো? আচ্ছা, এরপর জি, ma'am. আইনগত উপাদানটা ফারজানা পড়ুক। হ্যাঁ, পড়ো তো ফারজানা। আইনগত উপাদান, লেজার ইলেক্ট্রিমেন্টস, লিগাল এলিমেন্টস। লিগ্যাল এলিমেন্ট। বাংলাদেশে ব্যবসায়ী পরিবেশে আইনগত উপাদান ক্ষেত্র বিশেষে কিছুটা আধুনিক ও যুগোপযোগী। Just এক মিনিট। যুগোপযোগী হলে যে অনেক আইনই যথেষ্ট পূর্ণ। যে বাংলাদেশে পণ্য বিক্রয় আইন 1930, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881, এই সাধারণ বাহক আইন 1865, সমুদ্র পথে পণ্য পরিবহন আইন 1925, যে এইভাবে অনেক আইন বেশ আগের। ও অন্যদিকে কোম্পানি আইন 1994, সমবায় আইন 2001, শ্রম আইন 2006, এর মতে কিছু আইন নতুন করে প্রণীত। এছাড়া শিল্পনীতি, আমদানি নীতি, রপ্তানি নীতি, শুল্ক নীতি ইত্যাদির মধ্য থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হয়। আইনের চেয়েও এই দেশের সমস্যা হলো এর প্রয়োগের। এক্ষেত্রে কর্তৃপক্ষে উদাসীনতার সামর্থ্য ও আন্তরিকতার অভাব খুবই দুঃখজনক। পণ্য মানের বিশেষে কম বেশি সবাই উদাসীন। ভোক্তা অধিকার, ভেজাল প্রতিরোধ, জনস্বাস্থ্যের সুরক্ষা, পরিবেশের সংরক্ষণ ইত্যাদি বিষয়ে উপেক্ষিত। সরকার সহ সংশ্লিষ্টরা এক্ষেত্রে আন্তরিক হলে এবং প্রচার মাধ্যমে অতিরিক্ত দায়িত্বশীল ভূমিকা পালন করলে এক্ষেত্রে উন্নতি হতে পারে। ফারজানা খুব সুন্দর করে পড়লো। আচ্ছা দেখো, আমাদের যে এখানে যে আইনগত পরিবেশটা, ঠিক আছে, এই আইনগত পরিবেশের যে উপাদানগুলো কি, আইনগত পরিবেশে বিভিন্ন আইন আছে, তাই না? আমদানি নীতি, রপ্তানি নীতি, শুল্ক, তারপর কি আছে বিভিন্ন ধরনের যে কর্পোরেট আইন, শিল্প নীতি, ঠিক আছে, তারপর কি পণ্য বিক্রয়, ক্রয় বিক্রয়, কর, শুল্ক নীতি, এই সবকিছু কিন্তু আমাদের আইনগত পরিবেশ উপাদান। কিন্তু আমরা যদি আমাদের দেশে যে আইনগুলো আছে, হ্যাঁ, আইনের কিন্তু মানে লিখিত এগুলো বিভিন্ন বই পাওয়া যায়, হ্যাঁ, তো এগুলো যদি দেখি, সেগুলো দেখলে দেখবো এইখানে বিভিন্ন আইনগুলোর সাথে সাল দেওয়া। দেখো 1930, 1881, তারপর 1865, এগুলো হলো ব্রিটিশ আমলে, ব্রিটিশরা যখন আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতো, বা সোজা বাংলা ভাষা যদি যখন হলো আমাদের শাসন করতো, তখন তারা যে আইনগুলো পাশ করছে সেই আইনগুলোই আছে। হ্যাঁ, তারপর ব্রিটিশরা ব্যবসা করে চলে গেছে, তারপর কি আমরা রয়ে গেছি তাদের ওই আইনগুলো ধরে বসে আছি। দেখো তখনকার সময় টাকার যে দাম ছিল এখনকার দিনে কি সেম আছে? তখনকার দিনে ব্যবসা বাণিজ্যের কন্ডিশন যা ছিল এখন কি সেম আছে? এখন কি মনে করো যে তখনকার দিনে হস্তান্তর করা মানে ক্রয় বিক্রয় করা, বা জাহাজে করে পণ্য সামগ্রী আনা নেওয়া করা, বা জাহাজে করে পণ্য সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রে যদি ডুবে যায় বা পণ্য নষ্ট হয়ে যায়, তখন যে ক্ষতিপূরণের যে অ্যামাউন্টটা তখন ধার্য করা হয়েছিল, এখন কি সেম হলে ঠিক হবে? অনেক বড় লস না? কিন্তু ওইগুলো এখনো কিন্তু চেঞ্জ হয়নি আমাদের দেশে। তুমি যদি কোনো ক্ষতির সম্ভাবনা মানে ক্ষতি হয়, ধরো তুমি জাহাজ দিয়ে তোমার পণ্য আনা নেওয়া করতেছো, জাহাজে তোমার পণ্য চুরি হয়ে গেছে, এখন হলো সমুদ্রপথে পণ্য পরিবহনের আইন কত 1925 সাল অনুযায়ী তোমার কি বিচার হবে, ঠিক আছে? তুমি যদি মামলাও করো, তুমি কি ক্ষতিপূরণ হয়তো তোমার 50 লাখ টাকার পণ্য চুরি হয়েছে, বাট তুমি ক্ষতিপূরণ পাচ্ছ 50,000 টাকা। কেন? কারণ তোমার আইনে বলা আছে সর্বোচ্চ 50,000 টাকা তুমি পাবা এত পরিমাণ পণ্য। দেখো কি একটা বাজে বিশ্রী অবস্থা, ঠিক আছে? তো আইনগুলো খুবই পুরনো, বাট এখন রিসেন্ট কিছু আইন আবার মনে করো যে ওইগুলোর ওই ব্রিটিশ আইনে ওই কাঠামোই আছে, ওইটারে আবার একটু মনে করো আপডেট করছে। খুব যে আপডেট হয়েছে তা না, বাট আপডেট করছে। হ্যাঁ, ওইগুলো হলো মনে করো আমাদের কোম্পানি আইনটা আছে, সমবায় আইনটা আছে, শ্রম আইন 2006, এগুলো আছে, ঠিক আছে? এগুলো একটু আপডেট করা হয়েছে, আপডেট একটু না ভালোই করা হয়েছে। হ্যাঁ, তারপর মনে করো যে নিয়মিত আমাদের কিন্তু শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এবং শিল্পের কিন্তু উন্নত করার জন্য এবং দেশের অর্থনীতিটা, হ্যাঁ, বাণিজ্য ব্যবস্থা ভালো করার জন্য কিন্তু আমদানি, রপ্তানি, শুল্ক, কর, এই জিনিসগুলো কিন্তু খুব মানে ডিরেক্টলি লিঙ্কড, মানে ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে? সো এইগুলো মনে করো যে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আমাদের যে পার্লামেন্ট হাউস আছে, ওইখানে যে অর্থ মন্ত্রণালয় আছে, শিল্প মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, তারা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ করতেছে। চেঞ্জ হবে, ঠিক আছে?
বাট সেটা অতটা ভালো না। তো আমরা বলতে পারি আমাদের আইনগত উপাদানটা অনেকটাই ব্যাকডেটেড বা আইনগত পরিবেশটা অনেকটাই ব্যাকডেটেড, সেটাকে আপডেট করতে হবে যদি আমাদের ব্যবসা ভালো করতে হয়। আচ্ছা, সবাইকে বুঝতে পারতেছি? সবাই বুঝছি? কারো কোনো প্রশ্ন আছে? আমাদের কিন্তু এই টপিকটা শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো। আছে কোনো প্রশ্ন? আচ্ছা, যেহেতু কেউ কিছু বলতেছো না, তার মানে ধরলাম যে কারো কোনো প্রশ্ন নাই। ঠিক আছে। তো দলিল হ্যাঁ মা, ম্যাম, হস্তান্তরযোগ্য দলিল। হস্তান্তরযোগ্য দলিল আইন। আচ্ছা দেখো, তুমি মনে করো যে ক্রয় বিক্রয় করবা, ঠিক আছে, বা কোনো কিছু ওই যে একজনের হাত থেকে অন্যজনের হাতে যাবে, সেটা কি অর্থের বিনিময় এবং সম্পদ। সম্পদ হইতে পারে, এটা তোমার পণ্য হইতে পারে, তোমার বাড়ি ঘর হইতে পারে, জায়গা জমি হইতে পারে, বা ব্যবসা বাণিজ্য হইতে পারে। তো তুমি যে একজন তোমারটা আমারে বিক্রি করো, ধরলা আমার কাছে বিক্রি করতেছো, আমি যে তোমার টাকা দিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু তোমার মালিকানা ছিল, আমি যে তোমার টাকা দিচ্ছি, তুমি যে এটা আমারে দিয়ে দিতেছো, সেটা কি একটা প্রুফ লাগবে না? সেটা কি দলিল হয় না? দলিলে তো হস্তান্তরযোগ্য দলিল মানে যেই দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর হয়, বুঝছো? তো এইটা এতটাই ম্যাম। ব্যাকডেটেড, মনে করো যে তোমার 1 কোটি টাকা দামের কোনো জমি যদি তুমি বিক্রি করো, ঠিক আছে, সেই দলিলটা বিক্রি করছো, আমিও তোমার টাকা দিছি, হ্যাঁ, এখন মনে করো টাকা দেয়নি, অর্ধেক দিছি, ধরো 50 লাখ টাকা দিছি আর বাকি 50 লাখ টাকা দেয়নি, এখন কি আমি আর দিব না, কিন্তু তোমার জমিতে আমি নিয়ে নিছি, এখন তুমি কি করবা? মামলা করবা। বাট আমাদের যে এই ব্যাকডেটেড আইন 1881 সালে আইন অনুযায়ী যদি মামলার ক্ষতিপূরণ চাও বা আমার থেকে নিতে চাও, খুব বেশি একটা পাবা না, ঠিক আছে, লসই পাবা। তো বুঝতে পারতেছো? জি ম্যাম। আর হস্তান্তরযোগ্য দলিলটা কি সেটা বুঝছো? তোমরা যখন ম্যাম, অনার্সে পড়তে যাবা, অনার্সে পড়তে গিয়ে যখন এই যে কি বলে ল কর্পোরেট ল পড়বা, ঠিক আছে, ওটা পড়তে হবে। যদি তুমি বিজনেসে পড়াশোনা করো, বিবিএ পড়ো, তো বিবিএ পড়লে কর্পোরেট ল বা এইগুলো পড়তে হবে, ইন্ডাস্ট্রিয়াল ল, তখন হস্তান্তরযোগ্য দলিল আসবে, একটা চ্যাপ্টার আছে, বড় একটা চ্যাপ্টার পড়তে হবে। আচ্ছা, বাংলাদেশে ব্যবসা পরিবেশে উন্নয়নের সমস্যা। দেখো, এই যে আমাদের যে সমস্যাগুলো আছে, কিছু কিছু সমস্যা তো আমরা যখন উপাদান পড়তে গেছি তখনই তো ধরতে পারছি যে এগুলোতে সমস্যা আছে, আমাদের এগুলো সলভ করতে হবে, তাই না? ধরতে পারছি না কিছু কিছু সমস্যা? তো এই সমস্যাগুলো কি সেগুলো হলে এখানে বলে দিচ্ছে। দেখো, পরিবেশের বিভিন্ন উপাদান এর শক্তি ও দুর্বলতা। শক্তি হলো স্ট্রেংথ, কিছু জিনিস আছে আমাদের দেশে ওই উপাদানগুলো ভালো, ব্যবসা করার জন্য ভালো, আবার কিছু আছে খারাপ, ঝামেলা আছে। এর মিথস্ক্রিয়া ইন্টারঅ্যাকশন মানে ভালোগুলোর সাথে খারাপগুলো নিয়ে একসাথে মানে মিক্স করে বা ওর মধ্য থেকে আমি কাজ করতেছি। তো মিথস্ক্রিয়া মানে কি বুঝছি? ইন্টারঅ্যাকশন। কার কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, যে কোনো দেশে ব্যবসা পরিবেশে একটা নিজস্ব ভাবধারা সৃষ্টি হয়, সেই বিবেচনা বাংলাদেশে ব্যবসা পরিবেশ কাঙ্ক্ষিত মানের নয়। এর কিছু উপাদান ইতিবাচক হলেও কিছু উপাদান এমন ভাবে নেতিবাচক যে এর কুপ্রভাব দূর করা না গেলে ভালো কিছু অর্জন করা সম্ভব হবে না। এক্ষেত্রে প্রচেষ্টা যে একবারে চলছে না তা নয়, তবে কাঙ্ক্ষিত মানের তা এগিয়ে নিতে হলে নিম্নোক্ত সমস্যা সমূহকে বিশেষ বিবেচনা নিয়ে প্রতিকারের চেষ্টা করা উচিত। প্রথম সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা। আমরা যখন রাজনৈতিক উপাদান পড়ছি তখন কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে দেখছি। আচ্ছা সুমাইয়া, 220 রোল, হ্যাঁ পড়ো তো, রাজনৈতিক অস্থিতিশীলতা পারবা? জি ম্যাম। হ্যাঁ পড়ো তো। রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের ব্যবসায় পরিবেশের উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধক। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সরকার পরিবর্তনের কোনো স্বাভাবিক পন্থা এখানে কার্যরত গড়ে না ওঠা সবসময়ই এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যায়। রাজনৈতিক দলগুলোর মধ্যকার পারস্পরিক অবিশ্বাস ও অশ্রদ্ধা প্রায়শই রাজপথকে উত্তপ্ত করে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নতুন নতুন প্রচেষ্টা পাশাপাশি দমন ও পীড়নের পথ বেছে নেয়। এতে দেশের ইমেজ নষ্ট হয়। সুষ্ঠু ও স্থিতিশীল পরিবেশের অভাবে ব্যবসায়ের স্বাভাবিক উন্নয়ন ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয়ে থাকে। অনেক সুন্দর হয়েছে পড়াটা, আমার খুব ভালো লাগছে। দেখো, এদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা বলতে যা বুঝাইছে বা যা বলছে তা কি বুঝতে পারছি? সবাই বুঝছি কাহিনী কি, সিচুয়েশন কি? কারো কিছু বুঝার আছে এখানে? তারপরে একটু সাম আপ করে দেই। দেখো, আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ অত ভালো না। আমাদের 5 বছর পর পর যখন গণতান্ত্রিক একটা সরকার যাওয়ার পর কখনোই কিন্তু
মানে স্বাভাবিক বা সুন্দর ভাবে হয় না, সবসময় মারামারি কাটাকাটি কিছু একটা হয়, অস্থিতিশীলতা হয়, সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে। এই সামনে নির্বাচন আসতেছে, পার্লামেন্ট হাউস নির্বাচন আসতেছে, তার মানে ঝামেলা হবে, ঠিক আছে? মানে পরীক্ষা হইলে আগে ভাগে নিয়ে নেয়, ঠিক আছে? মানে এরকম যে রাস্তাঘাটে অবস্থা খারাপ হয়ে যাবে, একটা আতঙ্ক চাপাও একটা উত্তেজনা আমাদের মধ্যে কাজ করতে থাকে, কারণ পরিবেশ খারাপ হয়ে যায়। আর ওই সময়টায় মনে কর যে ব্যবসা বাণিজ্য খুবই ক্ষতিগ্রস্ত হয়, কারণ বিরোধী দল যারা দেখা যায় যে ক্ষমতায় যাইতে চায় বা যাইতে পারে নাই, বা সরকারি দল যারা ক্ষমতায় থাকতে চায়, ঠিক আছে, কিন্তু বিরোধী দলের কোন রকমে করতে পারতেছে না, ঠিক আছে, স্পেয়ার করতেছে না, তো তারা কি করতে, কথায় কথায় পুলিশের সাথে হরতাল, অবরোধ, মারপিট, ঠিক আছে, আর কি গাড়ি ঘোড়া ভাঙচুর, খুবই বিপদ। এবং আমাদের দেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যে বিনিয়োগগুলো করে বিদেশি থেকে যারা বিনিয়োগ করে, তারা কিন্তু এই সময়টাতে খুব ভয় পায়, কারণ এই সময় আমাদের দেশে যে শেয়ার মার্কেট আছে না, শেয়ার মার্কেটের কর্পোরেট হাউস গুলোর মানে শেয়ার গুলোর দাম এরকম করে কিনতে থাকে, বুঝছো? তার মানে শেয়ারের দাম কমে যায়। তো রাজনৈতিক অস্থিতিশীলতা খুবই বাজে বিশ্রী একটা অবস্থা, ঠিক আছে? আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? নাই মনে হয়। অবকাঠামোগত দুর্বলতা, এটা খুবই ইম্পর্টেন্ট। অবকাঠামো জিনিসটা বলতে আসলে কি বুঝি, কে কি বুঝি? মরিয়ম, অবকাঠামো বলতে তুমি কি বুঝো বলো তো? মরিয়ম? ম্যাম, অবকাঠামো হচ্ছে যে কোনো কিছুর, ম্যাম অ্যাকচুয়ালি এটা কিভাবে বুঝাবো ম্যাম, একটা উদাহরণ মাথায় আসতেছে না ম্যাম। উদাহরণ দরকার নেই, মানে তুমি ম্যাম, আসলে যা বুঝো, মানে যা মনে হইতেছে বলে ফেলো, কমন সেন্স থেকে বলে ফেলো, আমার মনে হয় তুমি অনেকটা কাছাকাছি চলে যাবা। হ্যাঁ, ম্যাম অবকাঠামো ম্যাম যে কোনো কিছুর, যেমন ম্যাম মানদণ্ডটা। মানদণ্ড মানে কি বলে যে স্ট্যান্ডার্ড। যেমন ম্যাম আমি বলি, আহ, যেমন ম্যাম একটা বিল্ডিং, ম্যাম সেই বিল্ডিংটাকে দাঁড় করানোর জন্য ম্যাম আগে আমরা অনেক কিছু দিয়ে, রড দিয়ে ম্যাম সেটার আগে একটা বেস তৈরি করি ম্যাম, তারপরে পুরো বিল্ডিংটাকে আমরা কভার আপ করি ম্যাম। আচ্ছা আচ্ছা এই টাইপের কিছু আচ্ছা, নিয়ে বুঝতে ম্যাম পারছি। actually বলতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি, মরিয়ম অনেক চালাক আছে, বলতে গিয়ে চট করে বইয়ের বিল্ডিং এর লাইনটা পড়ে ফেলছে, বুঝতে পারছিস, ম্যাম চালাক আমার আছে। সামনে বই নেই, আমার আচ্ছা সামনে থাক, বই নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, দুষ্টামি করছি। আচ্ছা, আমি হলে এই কাজ করতাম, ঠিক আছে, এই চালাকিটা আমি করতাম। তা জান্নাত কিছু বলবা? ম্যাম আমি এত চালাক চোর না। ও আচ্ছা, হইতে হবে, ঠিক আছে, চালাক চোর হইতে হবে, চুরি করব চালাকির সাথে করব, চুরি যদি করি ভালোভাবেই করব, হ্যাঁ, বলদামি করা যাবে না। আচ্ছা, জান্নাত কিছু বলতে পারবা, অবকাঠামো জিনিসটা কি? জান্নাত? হুম, ও ম্যাম, এটা মাথায় আসতেছে না আসলে। আচ্ছা, ফারজানার কোনো উদাহরণ আসে মাথায়, কিছু আসে? ফারজানা তো পড়ে ফেলছে। না ম্যাম, পড়ি নাই এখনো, পড়বো। আচ্ছা বলো। শক্ত মানে কোনো কিছু মজবুত করে গঠন করা। শক্ত মজবুত করে গঠন করে। আচ্ছা, কারো কিছু আসে মাথায়? সবাই আমার শুধু নিজের থেকে মানে জোর করে খোঁচায় খোঁচায় উত্তর বের করতে হয় কেন? নিজে থেকে কেউ কিছু বলতে পারি না, নাকি ভয় লাগে? আচ্ছা, যাই হোক, সময় নষ্ট না করে দেখো, অবকাঠামোটা হইলো মেইনলি কোনো কিছু ভিত্তি, যেটা কিনা দৃশ্যমান না, দেখা যায় না, ঠিক আছে, ওইটার উপরে বেস করে আসলে যে জিনিসগুলো আমরা দেখতে পাই বা সরাসরি আমরা ওইটার সাথে রিলেট করতে পারি, সেগুলো গড়ে ওঠে। অবকাঠামো মনে করে যে তুমি কিন্তু সরাসরি কোনো কিছুর অবকাঠামোর ধরতে পারবে না বা বুঝতে পারবে না আসলে কাহিনী কি, বাট তুমি যেটা দেখতে পাচ্ছ, কোনো একটা, দেখো তুমি একটা কোনো একটা শহরে ঘুরতে গেলা, ওই শহরে ঘুরতে যাওয়ার পর তোমার মনে হচ্ছে আরে বিল্ডিং গুলো তো খুব সুন্দর, বাড়িঘর খুব সুন্দর, সামনে হসপিটাল আছে, রাস্তাঘাট গুলো খুব সুন্দর, ঠিক আছে, গাছপালা আছে, মানে গেলে মনটা ভালো হয়ে যায়, ঠিক আছে। এই যে ভালো হয়ে গেল, এইটা ভালো হয়ে যাওয়া বা এত সুন্দর সবকিছু সাজানো গুছানো কেন? কারণ এটার অবকাঠামোগত বৈশিষ্ট্য বা অবকাঠামোটা ভালো, কারণ এমন ভাবে এটা সবকিছু সাজানো হয়েছে যে কোথায় আবাসিক এলাকা হবে, কোথায় হসপিটাল হবে, কোথায় স্কুল হবে, রোড গুলো কেমন হবে, ঠিক আছে, কোথায় যানবাহন যাবে, কোথা দিয়ে পথচারীরা যাবে, সবকিছু খুব সুন্দর করে সাজানো। এইগুলো কিন্তু তুমি কিন্তু সরাসরি ধরতে পারবে না, ঠিক আছে, ঘুরতে গেলে বা কোনো কিছু দেখলে সেগুলো কিন্তু সরাসরি তোমার দেখা যাবে না, বাট তুমি যে এগুলোর সুবিধা পাবা, ঠিক আছে, ম্যাম যেমন এটা এগুলো কি অদৃশ্যমান কোন ভিত্তি, অদৃশ্য ভিত্তি, মানে যেটা দেখা যাবে না বাট সেটা কাজ করছে। হ্যাঁ, এবং সেটার উপরেই তোমার সবকিছু মনে করো যে বিল্ড আপ হচ্ছে,
সেটার উপর ভিত্তি করে তোমার সবকিছু বিল্ড আপ হচ্ছে, ঠিক আছে? যেমন মনে করো যে আমাদের আত্মাটার কথা বলো, আমাদের দেহটা দেখা যাচ্ছে, ঠিক আছে, আমাদের হাত পা চোখ মুখ সব দেখা যাচ্ছে, বাট এই আমাদের যে বডিটা যে মুভমেন্ট করতেছে, আমরা যে এত কিছু করতেছি কিসের উপর? আমাদের ভেতর যে আত্মাটা আছে। তো অবকাঠামোটার অনেকটা আত্মার মতো বলা যায়, ঠিক আছে? আমাদের ভেতর যে এনার্জি ফিল্ড, যেটার মাধ্যমে আমরা চলতেছি, আমাদের শরীরটা চলতেছে, বেঁচে আছি, সেটাই অবকাঠামো বলা যায়। দেখো এখানে কি বলছে, এটা একটু আমি পড়ি, হ্যাঁ। অবকাঠামো বলতে সাধারণত অদৃশ্য কাঠামো বা কোনো কিছু ছাঁচকে বোঝায় যার উপর কোনো কিছু দৃশ্যমানতা লাভ করে। এটা হলো অবকাঠামোর সংজ্ঞা, দাগায় রাখো, ঠিক আছে? একটা বিল্ডিং এর ভিত্তিমূল দৃশ্যমান নয়, কিন্তু তার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে। দেখো একটা বিল্ডিং এর কথা চিন্তা করো, বিল্ডিংটা কিন্তু গঠন হওয়ার জন্য কোন কতটুকু হবে, কত বড় হবে, এবং তার ভিতর ব্যাপারগুলো কেমন হবে, কোথায় ওয়াশরুম গুলো হবে, কোথায় পানি সাপ্লাই হবে, কোথায় গ্যাস লাইন যাবে, সে সবকিছু কিন্তু মেইনলি গঠন হয় নিচের ভিত্তিটার উপরে। ভিত্তিটা ঠিক যেরকম ভাবে দেওয়া হয় সে তার উপরে কিন্তু পুরো 100 তলা বিল্ডিং হইলেও কিন্তু ওই ভিত্তিটার উপরেই বেস করে হচ্ছে। আমরা কিন্তু ওই যে মাটির নিচে যে আরো 10 তলার মতো ভিত্তিটা আছে সেটা দেখতে পাই না, দেখতে পাই, সেটা কিন্তু আমাদের চোখে পড়ে না, চোখে পড়ে ওই যে 100 তলার বিল্ডিংটা। আচ্ছা, একটা বিল্ডিং এর ভিত্তিমূল দৃশ্যমান নয়, কিন্তু তার উপর বিল্ডিংটি দাঁড়িয়ে থাকে। শিল্প দৃশ্যমান, এই যে আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো গঠন হচ্ছে, এই যে উৎপাদন হচ্ছে, কলকারখানা হচ্ছে, পণ্য উৎপাদন হচ্ছে, সেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, বাট সেগুলো তৈরি হওয়ার জন্য কি কি লাগতেছে, ঠিক আছে, কত ধরনের রিসোর্স লাগতেছে, কত এনার্জি লাগতেছে, এবং কোন মেকানিজম লাগতেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। আমরা নর্মাল দেখতে পাই, চোখে কিন্তু পড়ে না, ঠিক আছে? কিন্তু এর উন্নয়নে রাস্তাঘাট, গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ ইত্যাদি সুবিধা দরকার পড়ে, যা ব্যবসার অবকাঠামো গণ্য হয়। তো এবার বুঝতে পারছি শিল্পের অবকাঠামো কোনগুলো। এই যে শিল্প, কোন দেশে ভালোভাবে শিল্প গঠন হওয়ার জন্য বা শিল্প উন্নত হওয়ার জন্য অবশ্যই রাস্তাঘাট মানে যোগাযোগ ব্যবস্থা, তারপর গ্যাস, পানি, বিদ্যুৎ, ঠিক আছে, এগুলোর ব্যবস্থা কিন্তু ভালো হইতে হবে, নিরাপত্তা থাকতে হবে। এগুলো কিন্তু কারো চোখে পড়ে না, চোখে পড়ে শিল্পের দিক দিয়ে এদেশ উন্নত, ঠিক আছে, যা ব্যবসার অবকাঠামো গণ্য হয় এবং একে এগিয়ে নিতে অপরিহার্য বিবেচিত হয়। বাংলাদেশে অবকাঠামোগত সমস্যা প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন সুবিধা কাজে লাগানোর ক্ষেত্রে অন্তর্ভুক্ত। দেখো আমাদের যে বাংলাদেশে অবকাঠামোগত সমস্যা, সেটা প্রাকৃতিক ও বিভিন্ন অপ্রাকৃতিক বিভিন্ন সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা ভালোভাবে ইউজ করতে পারতেছি না, ইউটিলাইজ হচ্ছে না। আমাদের যে পটেনশিয়াল যে আছে বা রিসোর্স গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে ওয়েস্ট হচ্ছে, অথবা যেমন আছে তেমনই রয়ে গেছে, আমরা ইউজ করতে পারতেছি না। সেগুলো যদি আরো ভালোভাবে এফিশিয়েন্টলি, মানে বেশি ইউজ করে ফেলবো তা না, আমরা যদি এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, ওয়েস্ট না করে, ঠিক আছে, সো তাহলে কিন্তু আমরা কিন্তু আরো ভালো করতে পারতাম। বুঝছি, সবাই বুঝছি? জি মিস। আচ্ছা, সরকারি ভূমিকার দুর্বলতা, এটা জান্নাত পড়ুক, জান্নাত পড়ো তো। জান্নাত পড়তে পারবা? ম্যাম, জি ম্যাম, পড়বো। হ্যাঁ, পড়ো। সরকারি ভূমিকার দুর্বলতা, উইকনেস অফ গভর্নমেন্ট রোল। ব্যবসায় পরিবেশ উন্নয়নে সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা বান্ধব নীতিমালা প্রণয়ন, অর্থনীতি কেন্দ্রিক সরকার পরিচালনা, রপ্তানি বৃদ্ধিতে সহায়তা দান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ইত্যাদি কাজে সরকারের ভূমিকাই মুখ্য। উন্নত যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ, গ্যাস ও শক্তি সম্পদের মতো অবকাঠামো নির্মাণ এবং নতুন নতুন শিল্প এলাকা গঠনে সরকারি উদ্যোগের প্রয়োজন পড়ে। এই সকল ক্ষেত্রে আমাদের সরকারের দুর্বলতা সহজেই বোঝা যায়। তাই সর্বত্রই সরকারি ভূমিকা না বাড়ালে ব্যবসায় পরিবেশ উন্নত হবে না। আচ্ছা, দেখো খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপাদান, সেটা একটা হলো রাজনৈতিক পরিবেশ, পরিবেশের যে উপাদানগুলো আছে, আরেকটা হলো আইনগত পরিবেশ, এবং একই সাথে অর্থনৈতিক পরিবেশেরও কিছু উপাদান। কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের পদক্ষেপ, সরকার কি করতে চাচ্ছে, ঠিক আছে, সরকারের মনোভাবের উপরে কিন্তু সরাসরি ইনফ্লুয়েন্সড হয়। তো আমাদের দেশের সরকার যদি অর্থনৈতিক দিক দিয়ে মানে অত বেশি সফলতা দেখাইতে না পারে, রাজনৈতিক পরিবেশ যদি স্থিতিশীল না রাখতে পারে, এবং আইনগত যে পরিবেশ বা আইনগুলো যেগুলো আছে সেগুলোকে যদি যুগ উপযোগী ভাবে আপডেট না করতে পারে, তাহলে কি আলটিমেটলি আমাদের দেশে ব্যবসা অত ভালো হবে না, তাই না? এটা তো স্বাভাবিক। তো এগুলো যদি সরকার যদি ভূমিকাটা আরো স্ট্রং দেখাইতো, আরো যদি প্রোঅ্যাক্টিভ দেখাইতো, তাহলে কিন্তু আমাদের দেশের ব্যবসাটা আরো ভালো হইতো। আচ্ছা, 4 নাম্বার, আর্থিক ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের দুর্বলতা। মরিয়মের সামনে বই নাই, মরিয়ম কি পড়তে পারবা নাকি অন্য কাউকে দিব? আচ্ছা, মরিয়ম মনে হয় একটু বিজি, তো কে এখান থেকে পড়বো? আচ্ছা, হ্যাঁ, দেখে পড়তে পারলে পড়তে পারো, মানে যদি সমস্যা না হয় আর কি। সমস্যা হইলে তো পড়ার দরকার নেই। সমস্যা হবে? নো ম্যাম, আমি এখান থেকে আচ্ছা। দেখে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, পড়ো। ঠিক ও উন্নয়নের সহযোগী, সরি ম্যাম,
হুম, আর্থিক ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের দুর্বলতা, weakness of financial and other related organization. ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ব্যাংক, বীমা সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, শেয়ার বাজার ইত্যাদির সহযোগী ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অথচ আমাদের দেশে এই সকল প্রতিষ্ঠানের ভূমিকা ততটা শক্তিশালী নয়। সুদ বা লাভের হার বেশি হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঋণ নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারপর সহজে ঋণ পাওয়াও দুষ্কর। শহরাঞ্চলের আর্থিক প্রতিষ্ঠানগুলো কার্যক্রম সীমিত থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অধিকাংশ এর সুদের এর সুবিধার। সুবিধার বাহিরে সুবিধার বাহিরে। হুম, শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য মরণ ফাঁদের পরিণত হওয়ায় এ থেকে ভালো কিছু প্রত্যাশা দুরূহ। হ্যাঁ তাই ব্যবসায় পরিবেশে উন্নয়নে এই অবস্থা উত্তরণ প্রয়োজন। হ্যাঁ, আমাদের দেশে যে আর্থিক এবং অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান, সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে, যেমন বীমা আছে, ঠিক আছে, বীমা সাহায্যকারী প্রতিষ্ঠান, তারপর ইনভেস্টমেন্ট বিভিন্ন ফার্ম আছে, তারপর অডিট ফার্মগুলো আছে। মানে আমাদের দেশে ব্যবসা অর্থ দিয়ে বা অর্থ সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো হেল্প করবে, হ্যাঁ, বিজনেস অ্যানালাইসিস ফার্মগুলো আছে, সেগুলো অত বেশি স্ট্রং না। হ্যাঁ, ব্যাংকগুলো আছে, বাট ব্যাংকগুলোর মধ্যে যে খেলাফি ঋণের পরিমাণ এত বেশি যে ব্যাংকগুলো মনে করো যে ঋণ দিতে অত স্বাচ্ছন্দ্য বোধ করে না। হ্যাঁ, আর ঋণ নিতে গেলেও অনেক সমস্যা, বা তুমি যদি ঋণ নিতেও চাও, এত বেশি সুদ তোমার দিতে হবে, তোমার ব্যবসা তুমি করে অত মুনাফা অর্জন করতে পারতেছ না, বাট প্রতি বছর শেষে বা মাস শেষ হলে তোমার অনেক বড় একটা ঋণের টাকা পে করতে হচ্ছে। তো যখন দেখা যাবে যে তোমার খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাচ্ছে, তখন তো আর তোমার এইটা করতে ইচ্ছে করবে না, করবে? না। সুদ দিয়ে ব্যবসা করতে ইচ্ছে করবে? মোটেও করবে না। তারপর মনে করো যে আমাদের দেশে, হ্যাঁ ম্যাম, বলো। যেমন ব্যাংকে প্রতি বছর যদি আমরা টাকা রাখি, সেটার যে ফিক্সড ডিপোজিট হিসাবে আমরা যে টাকাটা রাখি, সেটাতে ম্যাম 1 লাখ টাকায়, মানে সরি ম্যাম, 100 টাকায় 7.33 টাকা দেয়। কিন্তু ম্যাম যখন আমরা তাদের কাছ থেকে লোন নিচ্ছি, সেটা ম্যাম প্রায় 15% কাছাকাছি চলে যাচ্ছে। তো ম্যাম আমরা যা পাচ্ছি তার চেয়ে দ্বিগুণ আমাদের দিতে হয়। হ্যাঁ, সেটাই। তো এটাই দেখো, তুমি যদি 100 টাকা 15 টাকা দাও ঋণ, মানে সুদ, ঋণের সুদ দাও, তাহলে তুমি 100 টাকার 15 টাকা অতটা মনে হচ্ছে না, বাট তুমি 10 লাখ টাকার চিন্তা করো, 10 লাখ টাকায় কত টাকা দিতে হবে? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা তোমার সুদই দিতে হবে। তুমি 10 লাখ টাকা বাট যদি ম্যাম আমি ব্যবসায় যখন খাটাও, পাবো তখন আমি হ্যাঁ পাবো হ্যাঁ হ্যাঁ সামথিং, 70,330 টাকা, আচ্ছা ওইটা সামথিং দেখো। 7.33%। হ্যাঁ, তো দেখো তুমি 10 লাখ টাকা ব্যবসায় খাটালে এটা কোনো শিওর নাই, বা তোমার কোনো মানে একদম নিশ্চয়তা কেউ দিতে পারবে না তুমি 1.5 লাখ টাকা মুনাফা অর্জন করতে পারবে, বাট বছর শেষ হলে তোমার কি 1.5 লাখ টাকা চোখ বন্ধ করে দিতেই হবে, নাহলে কি তোমার ব্যবসা বন্ধ করে দিবে। তো এটাই। আর দেখো, ঋণের ব্যাপারটাও বা আর্থিক প্রতিষ্ঠানগুলো, আর্থিক সুবিধাগুলো কিন্তু শুধুমাত্র ঢাকা শহরে বা শহর এলাকায় সীমিত। অন্যান্য আমাদের ঢাকা শহরের বাইরে একদম প্রত্যন্ত অঞ্চলে, সেখানেও কিন্তু ব্যবসা করার, ঠিক আছে, নতুন নতুন ব্যবসা করা বা কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প গঠন করার কিন্তু অনেক স্পেস আছে, বাট সেখানে কিন্তু অর্থের জন্য বা অর্থের অভাবে, ঋণ না পাওয়ায় বা আর্থিক সুবিধা না পাওয়ায় বা আরো একটু স্ট্রং মানে ব্যাকআপ না পাওয়ায় ব্যবসাগুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে। আর তুমি শেয়ার বাজার তো আরো ডেঞ্জারাস জিনিস, ওইখানে জুয়া খেলা হয়, মানে হাস্যকর ভাবে বলতেছি, দুষ্টামি করে বলতেছি, সত্যি এটা জুয়া না, ওটা ব্যবসা। হ্যাঁ, শেয়ার বাজার কি আমার থেকে তোমরা ভালো জানবা, কারণ অ্যাকাউন্টিং তো করতেছো। অ্যাকাউন্টিং এ আবুল হাসান স্যার তোমাদের তো শেয়ারের ব্যবসা নিয়ে ম্যাথ করাবেন, ঠিক আছে, শেয়ার ইস্যু করবো, তো তখন আরো ভালো বুঝবা। তো দেখো, ওইখানেও মনে করো যে আমাদের ইনফরমেশন গুলো অত মানে কি বলে স্বচ্ছতা নাই, ঠিক আছে, কোন ব্যবসা কি চলতেছে সেটা অত বেশি নেই, হুজুগে চলে। তো যখন এইরকম হুজুগে চলে, মানুষ তার সকল ইনভেস্টমেন্ট ওইখানে ফালতু শেয়ারে ইনভেস্ট করে ফেলে এবং পরবর্তীতে ধস করে ধরা খায়। তো এটাই, আর্থিক এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানে অনেকটা দুর্বলতা আছে। শিক্ষা ও সচেতনতার অভাব। তাসফিয়া, শুনতে পাচ্ছ? তাসফিয়া, 222 রোল। জি মিস। হ্যাঁ, পড়ো তো, শিক্ষা ও সচেতনতার অভাব। শিক্ষা ও সচেতনতার অভাব। বাংলাদেশে শিক্ষার হার কম। শিক্ষিত জনগোষ্ঠীর অধিকাংশই স্বল্প শিক্ষিত এবং কার্যত কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বিবর্জিত।
ফলে ব্যবসার প্রতিটা ক্ষেত্রেই যোগ্য জনশক্তির মারাত্মক অভাব পরিলক্ষিত হয়। ব্যাপক জনসংখ্যার দেশ হওয়ার পরেও আমাদের টেক্সটাইল সহ বিভিন্ন শিল্পে প্রচুর বিদেশি কাজ করে। হ্যাঁ, করো। বাইং হাউস সহ তথ্য প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে যোগ্য লোকের অভাব বিশেষভাবে লক্ষণীয়, যা ব্যবসায় পরিবেশের উন্নয়নের প্রতিবন্ধক। দেশের প্রাকৃতিক পরিবেশে সচেতনতার অভাব বিপন্ন প্রায়। ভোক্তা অধিকার, খাদ্যমান ইত্যাদি বিষয়েও এই কারণে উপেক্ষিত। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন না ঘটলে যে দেশের উন্নতি হবে না, এই বিষয়টি সংশ্লিষ্ট অনেকেই বুঝতে অক্ষম। আচ্ছা, আমাদের একটা মেন্টালিটি আছে, আমাদের কি করতে হবে, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে পড়াশোনা শেষ হলে হয় বিসিএস ক্যাডার হইতে হবে, নাহলে কোনো একটা চাকরিতে ঢুকে যেতে হবে। মানে মেন কথা আমাদের চাকরিতে ঢুকতে হবে, আমাদের স্টেবল হইতে হবে। বা আমি বড় হয়েছি, ম্যাচিউর হয়েছি, এখন আমার ইনকাম করতে হবে, ইনকাম করার মেন কথা আমি পড়াশোনা করছি, আমার চাকরি করতে হবে, অন্য কিছু নেই। মানে পড়াশোনা শেষ করে যে আমরা যে একটা বিজনেস করতে পারি, হ্যাঁ ব্যবসা করতে পারি, বা আমি যে আরো কিছু স্কিল ডেভেলপ করি, নিজের একটা মানে মানুষ নিজের জন্য ব্যবসা মানে কর্মক্ষেত্র সৃষ্টি করার সাথে সাথে আরো কিছু মানুষের কর্মক্ষেত্র সৃষ্টি করতে পারে, সেটা কিন্তু আমাদের খুব কম মানুষের আসে। তার মানে ব্যবসা করার ক্ষেত্রে যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু দেখা যায় বেশিরভাগই স্বল্প শিক্ষিত বা একদমই বলা যায় অশিক্ষিত। ঠিক আছে, তো এই ক্ষেত্রটাতে যদি অশিক্ষিত যারা পড়াশোনা জানে না, হ্যাঁ, বা কিভাবে বিদেশিদের মানে আমাদের ব্যবসাটা দেশের গন্ডি পেরিয়ে বাইরে নিয়ে যাওয়া বা ব্যবসাটা সম্প্রসারণ করা, ঠিক আছে, কয়েকটা দেশের মধ্যে করা, এগুলো কিন্তু খুব ভালো। যারা একদমই পড়াশোনা জানে না বা স্বল্প শিক্ষিত তাদের থেকে কিন্তু যারা আমরা কোনো রকম জানি, এই যে দেখো আমরা যে বিজনেস সম্পর্কে এত কিছু পড়ে যাচ্ছি, হ্যাঁ আমরা কিন্তু মোটামুটি বিজনেস সম্পর্কে অনেক কিছু জানতেছি না, কোন ফ্যাক্টর গুলো কাজ করতেছে, কিভাবে করতেছে। আরো মনে করো তোমরা মাত্র এখন উচ্চ মাধ্যমিক, যখন দেখা যায় যে হায়ার স্টাডি অনার্স মাস্টার্স করলাম ব্যবসার উপরে, তারপর কিন্তু তোমার কিন্তু নলেজটা অনেক বেশি হবে। ঠিক আছে, এই নলেজ গুলো নিয়েও যদি তুমি চাকরি করো, নর্মাল একটা চাকরি করো, তুমি ভালো, তুমি যদি চাকরি করো তাহলে তো তোমার পড়াশোনাটা অত কাজে দিল না। বাট তুমি যদি এই নলেজ গুলো নিয়ে যদি একটা ব্যবসা করতা, তুমি কিন্তু দেখা যায় আরেকজন অশিক্ষিত যে কিনা ব্যবসা সম্পর্কে কিছুই জানতো না, শুধুমাত্র সাহস এবং নিজের ভিতরে বিশ্বাসটা নিয়ে ব্যবসা শুরু করছে, তার থেকে অনেক ভালো করতে পারবে। আর এই যে আমাদের যে শিক্ষিত জনগণ বা যারাই আছে, যতটুকুই আছে, স্কিল ডেভেলপমেন্ট আমার জানতে হবে, আমার নতুন নতুন কিছু কাজ জানতে হবে। ঠিক আছে, আমি যদি চাকরিও না পাই, আমি এমন কিছু করব যার মাধ্যমে আমি কিন্তু না খায় থাকবো না বা টাকা না ইনকাম করে থাকবো না।